সবাইকে স্বাগতম। আমার নাম সাহারা চৌধুরী রেবিল। আমি একজন ট্রান্সজেন্ডার নারী। জুলাই গণঅভ্যুত্থানে আমি স্বৈরাচারী আওয়ামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছি। প্রিয়া খান ও মুনতাসির রহমান সহ আমার মতোই অনেক এলজিবিটি কমিউনিটির মানুষ বাংলাদেশ জুড়ে এই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, কিন্তু মুনতাসির রহমানকে এনসিপি রাজনৈতিক দল থেকে বৈষম্যমূলক ভাবে সমপ্রমী হওয়ার কারণে বহিষ্কার করা হয়, যার পেছনে সরোয়ার কর্তৃক পরিচালিত অনলাইন ডক্সিং বড় ভূমিকা রেখেছিল। আন্দোলনের সময় একজন সমকামী পুরুষ গুলিবিদ্ধ হন, যার মামলা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখনো বিচারাধীন। জুলাই অভ্যুত্থানে এলজিবিটি মানুষদের অবদান থাকা সত্ত্বেও আসিফ মাহতাব প্রকাশ্যে সরকারি জুলাই শহীদ নিবন্ধনের ওয়েবসাইটে ট্রান্সজেন্ডার শহীদদের নাম তোলা অপশন রাখার বিরুদ্ধেও কথা বলেছে। মাহতাবের দাবি, ট্রান্স শহীদদের অন্য সিজেন্ডার শহীদদের পবিত্র তালিকায় থাকার যোগ্য না। জুলাই জেনোসাইডে সম্ভাব্য ট্রান্স শহীদদের তালিকাভুক্তির সুযোগে অস্বীকার করা আসলে জেনোসাইড ডিনায়াল করা, গণহত্যাকে অস্বীকার করা। আমি আমার সামর্থ্য অনুযায়ী সেই জেনোসাইড ডিনায়ালের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি। সরোয়ার ও মাহতাব যারা গণহত্যা অস্বীকার করে, আইডেন্টিটি পলিটিক্সের কারণে জুলাই শহীদদের নথিভুক্ত বন্ধ করার চেষ্টা করে, প্রতিনিয়তই দেশের এলজিবিটি মানুষদের ডক্স করে, তারাই আজ হাস্যকর ভাবে দাবি করছে ইন্টারনেটে কার্টুন ও মিম আঁকাতে তাদের অভাবনীয় ক্ষতি হয়ে গেছে। তারা যে ঘৃণার ভাষার ব্যাকরণবিদ, আমি সেই ভাষায় ফিসফিস করেছি মাত্র। যে সরোয়ার বছরের পর বছর এলজিবিটি মানুষদের পশ্চিমা সাম্রাজ্যবাদী বলে অপপ্রচারণা চালিয়েছে, সেই একটা ব্রিফিং এ অবাক হয়ে বলে কেন তাকে হিজড়া পল্লী পুরানো দায়ে অভিযুক্ত করা হচ্ছে। এই জিনিসটা হাস্যকর। তাদের অপপ্রচার ও মত তৈরির চেষ্টার জবাবে আমি একটি সাধারণ ডায়েরি করেছি। এই দুইজন মানুষ যারা একজন ওয়ালটন কর্মীকে কেবল ট্রান্সজেন্ডার নারী হওয়ার কারণে ডক্স করেছিল, আমি দুইজন বিখ্যাত মানুষের ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছিলাম, যার কারণে গত 13 আগস্ট আমার বিশ্ববিদ্যালয় আমাকে বহিষ্কার করেছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কোনো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি, আমাকে কোনো ডিসিপ্লিনারি হেয়ারিং এর সুযোগ দেয়নি, বরং আমি বিশ্ববিদ্যালয়ের পাবলিকলি প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে আমার বহিষ্কারের কথা জানতে পারি। আমি যতদূর জানি বিশ্ববিদ্যালয়ের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত অসাংবিধানিক। বছর পর বছর আমি এবং এলজিবিটি কমিউনিটির মানুষজন যেভাবে হয়রানি, গুজব ও হুমকির শিকার হয়েছে, এই বাস্তবতার কাছে এই কয়েকটি ব্যঙ্গচিত্র তুচ্ছ। শুরুতে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমি প্রকাশ্যে ট্রান্সজেন্ডার ছিলাম না এবং পুরুষদের টয়লেট ব্যবহার করতাম। পরে যখন আমি ট্রান্স নারী হিসেবে নিজেকে পরিচয় দেওয়া শুরু করি, তখন ফ্যাকাল্টি আমাকে মহিলাদের টয়লেট ব্যবহার করতে বলে। কিছুদিন পরে তৎকালীন ভিসি ও তৎকালীন রেজিস্ট্রার বলেন আমি যেন শিক্ষকদের টয়লেট ব্যবহার করি। আমি তাদেরকে আবারও অনুরোধ করলে তারা আমাকে নারীদের টয়লেট ব্যবহারের অনুমতি দেন। কিন্তু আমার বিরুদ্ধে অনলাইনে মিথ্যা কথা ছড়ানো হয় যে আমি নাকি ইচ্ছা মতো পুরুষ ও নারীদের টয়লেট উভয়টাই ব্যবহার করি, যা তাদের মতে পুরুষ ও নারী উভয়ের জন্য বিব্রত করছিল। কিন্তু সত্যিটা হলো আমি দিনের বেলায় যাতে কোনো টয়লেট ব্যবহার করতে না হয় সেজন্য দিনের বেলায় পানি পান করা বন্ধ করে দিয়েছিলাম এবং কেবল রাতে পান করতাম। তাই দীর্ঘকাল আমার ইউনিভার্সিটির কোনো রেস্টরুমে ব্যবহার করতে হয়নি। কিন্তু সেই মিথ্যা অভিযোগ চলতেই থাকে। তাদের লক্ষ্য আসলে কে কোন রেস্টরুম ব্যবহার করবে তা না, তাদের লক্ষ্য হলো ট্রান্সজেন্ডার মানুষদের ঘরের বাইরে থেকে যাইতে না দেওয়া। তাদের লক্ষ্য হলো ট্রান্সজেন্ডার মানুষদের সাধারণ সমাজে থাকতে না দেওয়া। আমি ক্লাসে প্রথম হয়ে কিছু সহপাঠী গুজব ছড়ায় যে আমি ট্রান্স নারী বলেই নাকি পশ্চিমা বিদেশি সংস্থা শিক্ষকদের ঘুষ দিয়ে আমার পরীক্ষায় মার্কস বাড়িয়ে দিচ্ছিল। ট্রান্স মানুষদের সাফল্য আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। বাংলাদেশে অনেক এলজিবিটি অধিকার কর্মীদের খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমি অসংখ্য হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। আমি ভয় বাহিনী নিয়ে দেখানোর জন্য আমার দৈনন্দিন রুটিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইলের ছবিতে দিয়েছিলাম। আমি আমার ভাষায় বলতে চেয়েছিলাম যে কেউ যদি আমাকে মারতে চাও মেরে ফেলো, আমি বিগতদের ভয় পাই না। জুলাই পর শিক্ষার্থীদের এক আনঅফিসিয়াল গ্রুপ চ্যাটে তারা বাংলাদেশের ট্রান্স নারী শিলার মৃত্যু এবং অন্যান্য ট্রান্স নারীদের উপর করা ছুরিকাঘাতের ভিডিও শেয়ার করে ঠাট্টা তামাশা করছিল। আমি প্রতিবাদ করলে তারা আমাকে শারীরিক আঘাতের হুমকি দেয়, হত্যার হুমকি দেয়। আমি তাদের স্মরণ করিয়ে দিই যে আমার প্রোফাইল ছবিতে আমি কখন বাইরে থাকি তার দেওয়া আছে।
তারা যদি সত্যিই আক্রমণ করতে চায় তাহলে তাদের আমাকে খুঁজে পেতে সমস্যা হবে না। সেটাকেই তারা বিকৃত করে দাবি করে আমি নাকি তাদের প্রথম হুমকি দিয়েছি। আমাকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বলা হলো আমি অন্য শিক্ষার্থীদের হুমকি দিচ্ছি, এবং অভিযোগ আনা হলো বিশ্ববিদ্যালয়ের বাসের সময়সূচি প্রকাশ করে অন্যদের বিপদে ফেলছি। অথচ আমি শুধু উল্লেখ করেছিলাম আমার প্রোফাইল পিকচারে আমি সাধারণত কখন টিলাগড় ওভারব্রিজের পাশে গাড়ির জন্য অপেক্ষা করি। আমাদের ক্যাম্পাস প্রিয়াবাজার, আমি শুধু টিলাগড়ের কথা উল্লেখ করেছি, এবং আমি কখনো বিশ্ববিদ্যালয়ের বাসের কথা উল্লেখ পর্যন্ত করি নাই। বেশিরভাগ সময় আমি পাবলিক বাসে ব্যবহার করতাম। গত 11 আগস্ট আমি প্রকাশ্যে ট্রান্স অধিকারের বিরোধিতাকারী মোহাম্মদ সরার হোসেন ও আসিম মাহতাব উৎসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করি। আমার কাজগুলি ছিল আমার ও আমার ট্রান্স কমিউনিটির রাগের বহিঃপ্রকাশ, যাদের জীবন প্রতিনিয়ত আক্রমণের মুখে থাকে। কয়েকদিন আগে ইন্টারসেক্স একজন মানুষ পরিমণির দোকান ভাঙচুর করা হয়েছিল। এই কাজটা করেছে একদল উগ্র জনতা। এই জিনিসটা আসল উগ্রবাদ, এই জিনিসটা আসল সন্ত্রাসবাদ, এটা আসল সহিংসতা, এটা বাস্তবের সহিংসতা, কোনো ব্যঙ্গচিত্র নয়। কোনো ব্যঙ্গচিত্র সহিংসতা অথবা সন্ত্রাসবাদের প্রতীক নয়। আমার লেখালেখিকে যদি সন্ত্রাসবাদী বলা হয় তাহলে ফ্যাননের রেচেট অফ দ্য আর্থ বইকেও সন্ত্রাসবাদী বলতে হবে। আমার কাজগুলো হলো প্রতিরোধের প্রতীক। যাদের বিরুদ্ধে যারা গণহত্যা স্বীকার করে, তাদের বিরুদ্ধে যারা গণহত্যা অস্বীকার করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। যারা আমাদের অধিকার দিতে চায় না, নাগরিক অধিকার দিতে চায় না, তাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। আমরা যখন কুইয়ার অধিকার চাই, যখন এলজিবিটি অধিকার চাই, তখন আমরা কোনো বিলাসিতার দ্রব্য চাই না। আমরা অবাধ যৌন স্বাধীনতাও চাই না। আমরা কেবল অর্থনৈতিক স্বাধীনতা চাই, অর্থনৈতিক অধিকার চাই। বাংলাদেশে এবং সারা পৃথিবীর অনেক জায়গায় টিকে থাকা নির্ভর করে পরিবারকে ঘিরে। আইনি কাঠামো যখন পরিবার গঠিত করতে না দেয়, আইনি কাঠামো যখন বিবাহের মাধ্যমে পরিবার গঠিত করতে না দেয়, তখন এইটা আমাদের বিরুদ্ধে একটা অর্থনৈতিক অন্যায় হয়। বিয়ে কেবল ভালোবাসার ব্যাপার নয়, এটা উত্তরাধিকার, বাসস্থান, চাকরি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং চিকিৎসাগত সুরক্ষা পাওয়ার চাবিকাঠি। বিবাহের অধিকার চাওয়া আইডেন্টিটি পলিটিক্স না। বিবাহের অধিকার চাওয়া কালচার ওয়ার না। বিবাহের অধিকার চাওয়া একটা অর্থনৈতিক দাবি। বিবাহের অনাধিকার একটা অর্থনৈতিক অন্যায়। আমাদের জন্য জুলাই আমাদের জন্ম থেকে শুরু হয়েছে। যখন পশ্চিমাদের দেশে এলজিবিটি আইনি অধিকার থাকে, তখন আমরা আইনি অধিকার চাইলে তারা বলে এলজিবিটিরা পশ্চিমা দেশের সংস্কৃতি। আবার যখন পশ্চিমার দেশে এলজিবিটিদের আইনি অধিকার উঠিয়ে নেওয়া শুরু হয়, তখন তারা বলে পশ্চিমা দেশে এলজিবিটিদের আইনি অধিকার নেই, তারা আবার বাংলাদেশে এইসব কেমনে চায়। তাদের চিন্তাধারা পশ্চিমা দেশের রুলিং ক্লাস নিয়ে পড়ে আছে। আমার চিন্তা তো সেখানে নেই। ফ্রি প্যালেস্টাইন, ডেড টু আমেরিকা, ডেড টু ইসরায়েল। পশ্চিমাদের রুলিং ক্লাস 60 বছর আগে সাদা চামড়া কালো চামড়া মানুষদের সমাজে আলাদা করে রাখতো। 200 বছর আগে কৃষ্ণাঙ্গদের দাস বানিয়ে রাখতো। তাদের কৃষ্ণাঙ্গ মানুষরা সংগ্রামের মাধ্যমে, রক্তের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করেছে। তাহলে কি কৃষ্ণাঙ্গদের অধিকার কোন গর্ধবের বাচ্চা পশ্চিমা হেজেমনি বলবে? তাহলে যে এলজিবিটিদের অধিকারের জন্য হার্ভেমিনকে খুন করা হলো, মার্শা জনসন আর সিলভি রাভিরার মতো অসংখ্য অগণিত নিচু অর্থশ্রেণীর কৃষ্ণাঙ্গ মানুষ জন্য নিজেদের জীবন দিলেন, সেই অধিকারকে কোন কুলাঙ্গারের বাচ্চারা পশ্চিমা হেজেমনি বলতে পারবে? পশ্চিমা জানপন্থীরা আমাদের অধিকারকে বলে কালচারাল মার্কসিজম, আর আমাদের দেশের নির্দিষ্ট বুদ্ধিজীবীরা আমাদের অধিকারকে বলে ভিন্ন পশ্চিমা হেজেমনি। তাদের সভ্যতা সংস্কৃতি পার্থক্য এতটুকুই। গ্রামস্কি তো হেজেমনির কথা শাসক গোষ্ঠীর ব্যাপারে তুলেছিলেন। পশ্চিমা হেজেমনি পড়া আমি যেমন করি না, বাংলার শাসক গোষ্ঠীর সামন্তবাদী দিব্যতান্ত্রিক হেজেমনির জন্য আমার কোনো শ্রদ্ধা নেই। অনেকে আবার বিবাহের অধিকারকে হেটারোনর্মেটিভ বলে, যেটা অনেকটা কৃষ্ণাঙ্গদের ভোট দেওয়ার অধিকারকে শ্বেতাঙ্গ নর্মেটিভ বলার মতো অবস্থা। বিয়ে বা সিভিল ইউনিয়নের অধিকার না থাকা মানে ভবিষ্যতে অনিশ্চয়তা। একটা বাচ্চা ভবিষ্যতে অনিশ্চয়তা থাকা মানে তার পরিবার তাকে একটা অর্থনৈতিক বোঝা হিসেবে দেখে। পরিবারের শিক্ষা বন্ধ করে দেয়, সন্তানদেরকে সম্পত্তি দেয় না, শিক্ষা না থাকলে চাকরির সুবিধা নেই, চাকরি ছাড়া তাদেরকে ঠেলে দেওয়া হয় বস্তিতে, ভিক্ষায়, অনেক সময় শৈশব থেকে প্রতিটা ভিত্তিতে। এটা আমাদের পরিচয়ের দোষ নয়, এটা রাষ্ট্র ও সমাজের নীল নকশা আমাদের জীবন ধ্বংস করার জন্য, আমাদের শোষণ জাতীয় দ্রব্য হিসেবে সহজলভ্য করার একটা সিস্টেম। এটা আইনগত কাঠামো যদি বিবাহ বা সিভিল ইউনিয়ন ও নির্বাচিত পরিবারকে স্বীকৃতি দেয়, তবে সঙ্গী সঙ্গিনী একই সাথে বাড়ি ভাড়া নিতে পারবে, তাদের অর্থনৈতিক রিসোর্স ভাগ করতে পারবে, চিকিৎসার সিদ্ধান্ত নিতে পারবে, একই সাথে পরিবার ও অনুপ্রেরণা পাবে তাদের ভূয়া সন্তানদের পাশে দাঁড়াতে।
আমাদের আত্মীয় পরিচয়ের আইনগত স্বীকৃতি, আমাদের বাঁচার অধিকার দিবে, সমাজের স্বীকৃতি দিবে। মৌলিক অধিকারের সাথে স্বাস্থ্য সেবা, মর্যাদাপূর্ণ মৃত্যু বা জানাজা এসব অধিকার অস্বীকার করা মানে গোটা একটা সম্প্রদায়কে সমাজে আজীবন শোষণযোগ্য হিসেবে বানিয়ে রাখা। এই প্রাতিষ্ঠানিক সহিংসতা কলোনিয়াল আইন থেকে উচ্চারিত, যেখানে সমলিঙ্গ সম্মতিপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক সম্পর্ককে অপ্রাকৃতিক অপরাধ বলা হয়েছে। আমরা এসব আইনকে প্রত্যাখ্যান করি এবং এসব আইনের বিরুদ্ধে দাঁড়াই। এগুলো আমাদের শোষণ করার ও নিয়ন্ত্রণ করার একটি হাতিয়ার। বাংলাদেশের বম জনগোষ্ঠীর সাধারণ মানুষদের আলাদা করে গ্রেফতার করার ক্ষেত্রেও এইরকম ভাবে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বা এসপিএফ ব্যবহার করা হয়েছে। এই স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট কথিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের সময়ও ব্যবহার করা হয়েছিল বিরোধী দলসমূহের নেতাকর্মীদের উপর অত্যাচার চালিয়ে যেতে, তাদেরকে আইনহীন ভাবে ধরতে। এমন আইনকে ব্যবহার করে প্রান্তিক জনগোষ্ঠীকে টার্গেট করা ও ক্ষতিগ্রস্ত করার ঘটনা স্পষ্ট প্রমাণ করে এসব আইন আসলে ন্যায় বিচারের জন্য নয়, বরং নিয়ন্ত্রণ আর দমন নিপীড়নের অস্ত্র। যখন একটি প্রান্তিক জনগোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং অপরাধী হিসেবে চিহ্নিত করার হুমকি দেওয়া হয়, তখন প্রতিরোধ করা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং বেঁচে থাকার একটি শর্ত। নাগরিক অধিকার দাবি করা কোন দয়াভিকা নয়, এটি একটি শ্বাসরুদ্ধকর দুনিয়ায় অক্সিজেন মাস্কের দাবি। এই অধিকারহীনতাই আমাদেরকে আস্তে আস্তে সিস্টেমিক ভাবে হত্যা করছে। আমাদের একমাত্র উত্তর হল প্রতিরোধ। আমি আমার বিশ্ববিদ্যালয়ের পূর্ণবহাল চাই। আমাকে যে অসাংবিধানিক ভাবে বহিষ্কার করা হয়েছে, আমি তার জন্য ক্ষতিপূরণ চাই। আমি সমান মানদণ্ডে মত প্রকাশের স্বাধীনতার দাবি করছি। সংখ্যাগরিষ্ঠরা যদি ব্যঙ্গ, সমালোচনা ও প্রতিবাদ করতে পারে, তাহলে সংখ্যালঘুদেরও সেই অধিকার থাকতে হবে। সর্বশেষে আমি বলতে চাই, আমাদের দাবি সহজ এবং আবশ্যক। যে বিবাহের অধিকার তোমাদের আছে, সেই বিবাহের অধিকার আমাদেরকেও দাও। কারণ বিবাহের অধিকার একটি জীবনের অধিকার, সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, সংস্কার ও দাম্পত্য জীবন গড়ার অধিকার, পরিবার তৈরির অধিকার, চিকিৎসাগত নিরাপত্তার অধিকার, অর্থনৈতিক অধিকার, যতটুকু না হলেই নয়। এর চেয়ে কম কিছু মানে হলো কাঠামোগত সহিংসতা ঘোষণা করা। ধন্যবাদ। সাহারা চৌধুরী রেবিল। মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি। সাহারা চৌধুরী রেবিল। আচ্ছা, আপনাদের ইয়া শেষ, আমাদের প্রেস কনফারেন্স এখানে শেষ। আর প্রেস রিলিজ আপনার সব পেয়েছে। প্রেস রিলিজ না পেলে যে এখানে প্রেস রিলিজগুলো আছে, আপনারা প্রেস রিলিজ